আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তোমাদেরকে আরেকবার স্বাগতম আমাদের বাবা অনলাইন ক্লাসে। আমরা আজকে উচ্চতর গণিত বিষয়ের 13 নম্বর অধ্যায়ের চতুর্থ ক্লাস নিয়ে আলোচনা করব। আমরা বিগত 3টি ক্লাস নিয়েছি এই চ্যাপ্টারের উপরে। তো আমাদের এটা শেষ ক্লাস এবং খুব ইম্পর্ট্যান্ট একটা ক্লাস, যেখানে আমরা আলোচনা করব দুটি পয়েন্ট নিয়ে। মূলত একটি পয়েন্টই বলা চলে, আমরা যৌগিক ঘনবস্তুর সাথে আজকে পরিচিত হব। খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট এই চ্যাপ্টারে, এবং এই সম্পর্কিত যৌগিক ঘনবস্তু সম্পর্কিত কয়েকটা গাণিতিক সমস্যা আমরা দেখার চেষ্টা করব। তো যৌগিক ঘনবস্তুটা এই কারণে ইম্পর্ট্যান্ট, আমরা এই পর্যন্ত ঘনবস্তু রিলেটেড যত কিছু শিখেছি, প্রিজম, তারপর পিরামিড, গোলক, এই জিনিসগুলো আমরা ঘনবস্তুর বিভিন্ন লেকচার থেকে দেখেছি। তো এই সবগুলো লেকচার বা ক্লাস মিলিয়ে আজকের ক্লাসটা, যেখানে আমরা দেখব যে পিরামিডের সাথে একটা আয়তাকার ঘনবস্তুর কীভাবে যুক্ত হয়ে একটা নতুন ঘনবস্তু তৈরি হয়, তারপর একটা গোলকের সাথে একটা কোণক কীভাবে যুক্ত হয়, তারপর পিরামিড, প্রিজম পিরামিড, গোলক পিরামিড, এদের সংযোগ বা এদের যে মিশ্রণটা, এটা আমরা আজকের ক্লাসে দেখার চেষ্টা করব। তো যে কারণে আজকের টপিক্সের নাম হলো যৌগিক ঘনবস্তু। আমরা সাধারণত কেমিস্ট্রি বিজ্ঞানে কী পড়ে এসেছি যে এক বা একাধিক ধাতু বা মৌল একসাথে যুক্ত হয়ে কী তৈরি হয়, যৌগ। তো এখানেও আমাদের প্রায় ধারণাটা একই রকম। দুই বা ততোধিক ঘনবস্তুর সমন্বয়ে গঠিত ঘনবস্তুকে আমরা কি বলবো, যৌগিক ঘনবস্তু। তার মানে আমরা চিত্রের মধ্যে দেখে বুঝতে পারতেছি, দেখো একটা আয়তাকার ঘনবস্তুর উপরে আমি একটা প্রিজম বসালাম, একটা প্রিজমের উপরে একটা পিরামিড বসালাম, তারপর একটা অর্ধগোলকের উপরে বা অর্ধগোলকের সাথে আমি একটা কোণক যুক্ত করলাম, তারপর একটা অর্ধগোলক, দুটি অর্ধগোলকের মাঝখানে যদি আমি একটা আয়তক্ষেত্র যোগ করে দেয় বা সিলিন্ডার, যদি আমি সহজে বোঝানোর জন্য বলি, এটাকে আমি সিলিন্ডার বলতেছি, তাহলে সেটা হয়ে যায় কি, ক্যাপসুল। আচ্ছা, তো আমরা এই দুই বা ততোধিক বা দুটি ঘনবস্তুর সমন্বয়ে গঠিত ঘনবস্তুকে কি বলতেছি, যৌগিক ঘনবস্তু। ভালো করে বললে আমরা এটা বলবো যে দুই বা ততোধিক ঘনবস্তুর সমন্বয়ে বা দুই বা ততোধিক ঘনবস্তু একসাথে যে ঘনবস্তু তৈরি করে সেটাকে আমরা কি বলবো, যৌগিক ঘনবস্তু। আচ্ছা, তো আমরা যৌগিক ঘনবস্তুর মধ্যে এখানে আয়তাকার ঘনবস্তুর সাথে আমরা পরিচিত, প্রিজমের সাথে পরিচিত, পিরামিডের সাথে পরিচিত, অর্ধগোলক বা গোলকের সাথে পরিচিত, তারপর কোণকের সাথে পরিচিত। এখানে এসে আমরা একটু নতুন একটা জিনিস দেখতেছি, অর্ধগোলক ঠিক আছে, গোলককে অর্ধ করলে অর্ধগোলক পাই, কিন্তু সিলিন্ডার, আমরা এই পর্যন্ত যতগুলো ঘনবস্তুর সাথে পরিচিত হয়েছে সিলিন্ডার ছিল না। তো সিলিন্ডারটা আমাদের এই ঘনজ্যামিতি চ্যাপ্টারে খুব সীমিত আকারে আছে, অল্প একটু বর্ণনা দেওয়া আছে, এটা আমাদের পরবর্তী ক্লাসে গেলে এর বিশদ আলোচনা আছে। তো সিলিন্ডার সাথে আমরা একটু পরিচিত হয়ে নিই, তাহলে আমরা এই সম্পর্কিত গাণিতিক সমস্যা সমাধান করতে গেলে আমাদের জন্য খুবই সহজ হবে। সিলিন্ডার আমরা বাস্তবে যা দেখি তার সাথে পুরোপুরি মিল। একটা সিলিন্ডারের বৈশিষ্ট্য কী, একটা সিলিন্ডারের লম্বায় দৈর্ঘ্য থাকে, ধরো কতটুকু দৈর্ঘ্য লম্বায় আছে। তারপর সিলিন্ডার যেহেতু গোলাকার, তার দুটি পাশে সবসময় আমরা কি দেখি, বৃত্তাকার দেখি। গোলাকার মানে বৃত্তাকার দেখি, তাহলে তার দুই মুখটা সবসময় কি থাকে, বৃত্তাকার থাকে। আর লম্বায় হলো টোটাল জিনিসটা কি, গোলাকার। তাহলে এটাকে আমরা দুইভাবে আইডেন্টিফাই করতে পারি। সেটা কীভাবে, যে তার একটা উচ্চতা থাকবে, তার বা দৈর্ঘ্য থাকবে কতটুকু লম্বায় বা কতটুকু খাড়া, তার আরেকটা কি থাকবে, ব্যাসার্ধ থাকবে। যেহেতু এটা গোলাকার, সিলিন্ডারটা কতটুকু ব্যাসার্ধ নিয়ে গোলাকার হয়েছে বা কতটুকু মোটা, সেটা আমরা কি ব্যাসার্ধ দিয়ে জানবো। তাহলে সিলিন্ডারের ক্ষেত্রে আমাদের দুটি জিনিস জানতে হবে, সেটা কি, তার দৈর্ঘ্য বা উচ্চতা বলি, আর তার ব্যাসার্ধ কি, এই দুটো জিনিস আমার জানতে হবে। সেক্ষেত্রে আমরা সিলিন্ডারের ক্ষেত্রফল সম্পর্কে যে সূত্রটা লিখেছি, 2πr/l, তার মানে আর হলো ওই বৃত্তের ব্যাসার্ধ, আর এল হলো কতটুকু লম্বা বা কতটুকু উচ্চতা। আমরা দেখো এখানে বলে দিয়েছি উচ্চতাটাকে হয় লম্বাটাকে আমরা উচ্চতা দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি অথবা দৈর্ঘ্য দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। সেক্ষেত্রে তার ক্ষেত্রফলটা সূত্র হলো 2πr/l। ওকে, এবার অবশ্য আমরা আয়তনটা দেখে নিই। আয়তনেও আমরা দেখতে পাচ্ছি আর এবং এল এর ব্যবহার, πr²l। তার মানে আমরা সিলিন্ডারের ক্ষেত্রে আর এবং এল অর্থাৎ উচ্চতা এবং তার ব্যাসার্ধ জানলে সিলিন্ডার সম্পর্কিত যে কোনো ম্যাথ আমরা খুব সহজে করতে পারি। দেখো সিলিন্ডারের পাশে আমি কিন্তু এখানে লিখে রেখেছি সমবৃত্ত ভূমিক, যেটা আমরা কোণকের ক্ষেত্রে ব্যবহার করেছি, সমবৃত্ত ভূমিক কোণক। তার মানে কোণকের এই বৃত্তটার সব বৃত্তের ব্যাসার্ধ সব দিকে কি সমান, তার মানে
এই ক্ষেত্রে আমরা বলতে পারি কোনকটাকে সমবৃত্ত ভূমিক। আবার সিলিন্ডারের ক্ষেত্রে যদি বলি যে প্রত্যেকটা সাইডে তার বৃত্তের ব্যাসার্ধটা বা বৃত্তের পরিধিটা সবসময় কী থাকবে, সমান থাকবে, সেক্ষেত্রে আমরা তার নাম দিয়েছি কি সমবৃত্ত ভূমিক সিলিন্ডার বা সিলিন্ডার। আচ্ছা, সকল সিলিন্ডারই কি সমবৃত্ত ভূমিক। তো এবার আসো আমরা যৌগিক ঘনবস্তুর একটা গাণিতিক সমস্যার সাথে পরিচিত হই নিয়ে, খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এই সম্পর্কিত সৃজনশীল অনেকবার পরীক্ষা এসেছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রশ্ন পড়ার আগে আমি চিত্র দেখে বুঝে নিয়েছি নিশ্চয়ই যে একটা আয়তাকার ঘনবস্তুর উপরে আমি একটা কি বসিয়েছি, পিরামিড, তাহলে তার চেহারাটা কেমন হয় এবং সেই সংশ্লিষ্ট প্রশ্নটা কি আমরা একটু পড়ে নিই। যে একটি আয়তাকার স্থাপনার নিচের অংশ 3 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট আয়তাকার ঘনবস্তু, নিচের অংশটা তার দৈর্ঘ্য বলে দিয়েছে 3 মিটার। আচ্ছা, উপরের অংশটা সুষম পিরামিড, উপরের অংশটা সুষম পিরামিড। সুষম পিরামিড আবার বলি না, সুষম পিরামিড মানে হলো যে পিরামিডের ভূমির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সমান, যে পিরামিডের ভূমির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সমান তাকে বলা হয় সুষম পিরামিড। তো এই সুষম পিরামিডটা কোথায় বসানো আছে? এই আয়তাকার ঘনবস্তুর উপরে। আচ্ছা, এবার পিরামিডের কয়েকটি ইনফরমেশান দেওয়া আছে, সেটা কি পিরামিডের ভূমির বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 2 মিটার। পিরামিডের ভূমিটা আমার এখন এটা হয়ে যাচ্ছে আয়তাকার ঘনবস্তুর এই অংশটা, পিরামিডের ভূমির বাহুর দৈর্ঘ্য 2 মিটার দেওয়া আছে। তার মানে তার যেহেতু সুষম পিরামিড, তাহলে এই পাশেও 2, এই পাশেও 2, এই পাশেও 2, এই পাশেও 2। আচ্ছা, এবং উচ্চতা দেওয়া আছে, মানে পিরামিডের শীর্ষবিন্দু থেকে ওই পিরামিডের ভূমির মাঝখানে যেটা, সেটাকে আমরা কি বলতেছি উচ্চতা। উচ্চতা দেওয়া আছে কি 3 মিটার। তো আমার কাছে চেয়েছে কি স্থাপনাটির সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয়। স্থাপনাটি বলতে আমরা কি বুঝি? স্থাপনাটি বলতে এখানে দুটো জিনিস যুক্ত একটা নতুন স্থাপনা তৈরি হয়েছে, একটা ঘরের মতো বা একটা বাড়ির মতো তৈরি হয়ে গেছে। সেক্ষেত্রে স্থাপনাটি পুরাটার ক্ষেত্রফল আমার নির্ণয় করতে হবে। এবং আগেই বলে নিই, যেহেতু আমরা ম্যাথে ব্যবহার করব, সেটা হলো যেহেতু পিরামিডের ভূমিটা এটা আলাদা আর ঘনবস্তুর উপরিতল মানে এই অংশটাও আলাদা, দুইটা এসে একসাথে কি লেগে গেছে। তাহলে এই কাজের সুবিধার্থে আমরা যেহেতু পুরাটা স্থাপনার কথা বলবো, তখন কিন্তু এই অংশটা আমাদের হিসেবে আসবে না, এই তলটা আমাদের হিসেবে আসবে না। তখন পুরো স্থাপনাটা যখন বলা হবে, তখন শীর্ষবিন্দু এখান থেকে শুরু হয়ে তারপর এই দিকে আসবে, হ্যাঁ, আবার এখান থেকে শুরু হয়ে এদিকে আসবে, তখন আর এই মাঝখানের অংশটা থাকবে না। পুরোটা স্থাপনার আয়তন বলুক, পুরো স্থাপনার ক্ষেত্রফল বলুক, তখন যেহেতু এই মাঝখানে একটা তল চলে আসছে, ওই তলটা বাদ দিয়ে এই শীর্ষবিন্দু থেকে পুরো অংশটা ভিতরে যে ফাঁকা অংশটার ভিতরে যেহেতু এটা থাকবে, এই তলটা থাকবে, এই তলটা আমরা বাদ দেব, হিসাবের বাহিরে রাখবো। সেক্ষেত্রে আমরা আয়তন এবং স্থাপনা ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে এই অংশটা বাদ দিয়ে মাঝখানের এই তলটা বাদ দিতে হবে আমাদের, যেহেতু এই তলটা কি পুরা স্থাপনার ক্ষেত্রে এটা কি বাধা হয়ে দাঁড়াচ্ছে, এটাকে আমরা হিসাব থেকে কি দিব, বাদ দিব। মানে এই অংশটা, ধরো এই অংশটা যদি একটা দেয়ালের মতো ছাদের মতো হয়ে যায়, তাহলে এটাকে আমরা বাদ দিয়ে পুরা স্থাপনা এখান থেকে শুরু করে যে ফাঁকা অংশটা হবে, ফাঁকা অংশ করতে হলে আমাকে আমার এই ওয়ালটা বাদ দিতে হবে বা এই ছাদটা কি বাদ দিতে হবে। তো এবার আসো আমরা দেখি আমরা কাজটা কীভাবে করেছি। যেহেতু সুষম পিরামিডের ভূমির প্রত্যেক বাহু কি সমান, আমরা আগে বলেছি সুষম পিরামিডের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কি সমান, সুতরাং পিরামিডটি আয়তাকার ঘনবস্তুর উপর স্থাপিত বলে, পিরামিডটি আয়তাকার ঘনবস্তুর এই তলের উপর স্থাপিত বলে পিরামিডের ভূমির দৈর্ঘ্য, ভূমির বাহুর দৈর্ঘ্য মানে ভূমির বাহুর দৈর্ঘ্য এবং ঘনবস্তুর দৈর্ঘ্য এবং প্রস্থ কী হবে, সমান হবে। দেখো, যেহেতু সুষম পিরামিড, তাহলে তার এই বাহুর দৈর্ঘ্য এই বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে এই বাহুর দৈর্ঘ্যকে যদি আমি দৈর্ঘ্য ধরি তাহলে 2 মিটার, তাহলে এটাও কি 2 মিটার। আর এটাকে যদি আমি প্রস্থ ধরি তাহলে আয়তাকার ঘনবস্তুর প্রস্থ এটাও কি 2 মিটার, তাই না? এবার আসো বাদ থাকলে কি এই 3 মিটার কেন লিখলাম? দেখো, প্রশ্নে বলা আছে কিন্তু একটি স্থাপনার নিচের অংশের দৈর্ঘ্য 3 মিটার, তার মানে দৈর্ঘ্যটা কি লম্বায় হতে পারে, মানে অনুভূমিকও হতে পারে, তাই না? তাহলে যেহেতু এই পাশে এই পাশে এই পাশে এই পাশে আমরা 2 মিটার পেয়ে গেছি, তাহলে আর বাদ আছে কোন পাশ, উচ্চতার পাশটা। তাহলে সেক্ষেত্রে আমরা ওই দৈর্ঘ্যটাকে কি উচ্চতাতে ট্রান্সফার করে দেব, কারণ যেহেতু বলা আছে যে স্থাপনাটি কি একটি স্থাপনার নিচের অংশ 3 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট আয়তাকার ঘনবস্তু, মানে লম্বায় তারা বোঝাচ্ছে সেটা। তাহলে আমরা বলতে পারি যে এই স্থাপনার উচ্চতাটা আমরা কত মিটার বলতে পারবো, 3 মিটার। আশা করি বুঝতে পেরেছ। তো এবার আসো আমরা দেখে নেই দৈর্ঘ্য প্রস্থ যেহেতু আমরা পেলাম, নিচের অংশের জন্য দৈর্ঘ্য আমরা এটাকে বলতে পারি এ, এটাকে বলতে পারি বি, যেহেতু আয়তাকার ঘনবস্তুর জন্য আমরা 3টা জিনিস জানি এ বি, আর এটাকে বলতে পারি কি সি। তাহলে সেক্ষেত্রে আমরা আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য যা
প্রস্থটা কত মিটার, 2 মিটার, এবং উচ্চতাটা কত, ওই যে 3 মিটার, ঠিক আছে। আর পিরামিডের উচ্চতাটা দেওয়া আছে এখানে আগে, পিরামিডের ভূমির বাহুর দৈর্ঘ্য 2 মিটার এবং উচ্চতা 3 মিটার। পিরামিডের উচ্চতাকে আমরা এইচ দিয়ে রিপ্রেজেন্ট করি, সেটা আমরা লিখে দিলাম, এই যে এই 3 মিটারটা। এবার আসে আমরা সমগ্র তলের ক্ষেত্রফল বা স্থাপনাটির পুরাটার ক্ষেত্রফল নির্ণয় করবো। স্থাপনাটির ক্ষেত্রফল মানে দুটা মিলে যে নতুন স্থাপনা তৈরি হয়েছে তার ক্ষেত্রফল, তার মানে পুরাটার ক্ষেত্রফল আমরা নির্ণয় করবো। তো সেক্ষেত্রে আগে বলে দিচ্ছি বাদ যাবে কি, এই অংশটা বাদ যাবে, এই ছাদের অংশটা বাদ দিতে হবে আমাদের হিসাবের থেকে। তো এবার আসে আমরা যদি নিচের অংশটার ক্ষেত্রফল যদি আগে বের করি, আয়তকার ঘনবস্তুর ক্ষেত্রফলের সূত্র আমরা জানি 20ab + bc + ca। সেখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বসিয়ে আমরা ওই আয়তকার ঘনবস্তুর ক্ষেত্রফল কত পাচ্ছি, 32। তাহলে আমার এবার পিরামিডের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। যেহেতু পিরামিডের ক্ষেত্রফল সূত্রের সাথে আগে তোমাদের পরিচিত করিয়ে দিই, যে আমরা আগেও ক্লাস নিয়েছি। পিরামিডের ক্ষেত্রফল নির্ণয় করতে হলে আমার জানতে হবে ভূমির ক্ষেত্রফল, ভূমির পরিসীমা ইন্টু হেলানো উচ্চতা। দেখো আমরা হেলানো উচ্চতা সম্পর্কে জানি না। হেলানো উচ্চতা কি বলছি, এই যে তার এই যে তার দেয়ালটা বা পিরামিডের যে পার্শ্বতলের যে এই দৈর্ঘ্যটা, সেটাকে বলা হয় কি হেলানো উচ্চতা। তো আমরা এই হেলানো উচ্চতা এই দিক দিয়ে হতে পারে, এই দিক দিয়ে হতে পারে। তো হেলানো উচ্চতা নির্ণয়ের জন্য আমরা দেখেছি যে উচ্চতা যে বরাবর এসে যে কেন্দ্রতে এসে মিলিত হয়েছে, সেখান থেকে যদি আমি পার্শ্বতল বরাবর যদি লম্বলম্বী রেখা আঁকি, তখন তাদের মাঝখানে অ্যাঙ্গেল কত ডিগ্রি, 90 ডিগ্রি। তখন যে সমকোণী ত্রিভুজটা তৈরি হচ্ছে, এই সমকোণী ত্রিভুজের আমি উচ্চতা জানি বা লম্ব জানি 3, আর এতটুকু কত জানি, কিন্তু আমার বের করতে হবে কিভাবে। এই পুরাটা যদি 2 মিটার হয়, যেহেতু এতটুকু 2 মিটার, তাহলে এই পুরাটা 2 মিটার। পুরাটা যদি 2 মিটার হয়, তাহলে আমার অর্ধেক কত, 1 মিটার। দেখো আমরা সেটা লিখে নিয়েছি। পিরামিডের ভূমির কেন্দ্র থেকে যে কোনো বাহুর উপর লম্ব দূরত্ব, পিরামিডের ভূমির কেন্দ্র থেকে যে কোনো বাহু এদিকে বলো লম্ব দূরত্ব কত হবে, যেহেতু সব দিকে বাহুর দৈর্ঘ্য 2, তাহলে অর্ধেক করলে কত হবে, 1। নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে এবার হেলানো উচ্চতাটা মানে এটা যদি আমি বের করতে চাই, এটা যেহেতু আমি এখন 1 মিটার পেয়েছি, তাহলে অতিভুজ স্কয়ারের যেগুলো ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার সূত্র দিয়ে বসিয়ে আমরা পেয়ে যাচ্ছি হেলানো উচ্চতা কত, 3.1623। তাহলে পিরামিডের ক্ষেত্রফল আমরা এটা বসিয়ে পাই। ভূমির ক্ষেত্রফল, যেহেতু ভূমিটা প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সমান, তার মানে বর্গ, তাহলে আমরা জানি বর্গের ক্ষেত্রফল কি, এক বাহুর বর্গ, প্লাস হাফ ইন্টু ভূমির পরিসীমা। ভূমির পরিসীমা মানে সবগুলো বাহুর যোগফল, 2 কটা আছে, 4, 4 দুগুণে 8, এই যে 4 দুগুণে 8। তারপর হেলানো উচ্চতা মাত্র আমরা বের করলাম এটা, সেটা বসিয়ে দিলাম। তাহলে আমরা পিরামিডের ক্ষেত্রফলে পেয়েছি 16.4649। তাহলে আমাদের এবার আয়তনটা বের করতে হবে। তো আয়তাকার ঘনবস্তুর আয়তনের সূত্র আমরা জানি কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। সেখান থেকে আমরা সরাসরি 12 পেলাম আয়তাকার নিচের অংশের আয়তন। এবার উপরের অংশ আয়তনের সূত্র আমরা জানি হাফ ইন্টু ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। তো আমরা অ্যাজ ইউজুয়াল সূত্রতে বসিয়ে, যেহেতু ভূমির ক্ষেত্রফল জানি, উচ্চতাও জানি, সরাসরি দেওয়া আছে উচ্চতা 3, আমরা বসিয়ে দিলে তার ক্ষেত্রফল পেলাম কত, আয়তন কত পেলাম, 4। তাহলে আমি দুটা জিনিসের আয়তন পেলাম 12 আর 4, সব মিলিয়ে কত হবে স্থাপনাটির আয়তন 16। এবার আসো আমরা ক্ষেত্রফল দুইটা আলাদা আলাদা বের করেছি, কিন্তু দুটা স্থাপনা মিলিত যে ক্ষেত্রফল সেটা বের করে নেয়, কারণ একটু ঝামেলা আছে। কিছুক্ষণ আগে বলেছি পুরো স্থাপনার ক্ষেত্রফল যখন আমরা বের করবো, তখন এই ছাদের অংশের হিসাবটা বাদ যাবে। কিন্তু আমি পিরামিডের ক্ষেত্রফল যখন বের করেছি, আবার আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রফল যখন বের করেছি, তখন কিন্তু এই মানে পিরামিডের ক্ষেত্রে একবার এই অংশটার হিসাব চলে আসছে, আবার আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রে এই অংশটার হিসাব চলে আসছে, যে কারণে দুইবার এই ছাদের ক্ষেত্রফল বের হয়ে গেছে। কিন্তু তাহলে আমরা ছাদের ক্ষেত্রফলটা যেহেতু জানি তোমার বর্গ, সেক্ষেত্রে আমরা জানি যে তার ক্ষেত্রফল কত, 4, তাই না। ছাদের ক্ষেত্রফল কত জানি, 4। তাহলে দুইবার যেহেতু 4 বের করা হয়েছে, ওই দুইবার ওই হিসাব থেকে বাদ দিব আমরা। দেখো এখানে লিখেছি, আবার আয়তাকার ঘনবস্তুর উপরিতল এবং পিরামিডের ভূমি পরস্পর একটার উপর একটা কি স্থাপিত হয়ে গেছে, তাই না। যে কারণে দুটা তলের ক্ষেত্রফল কত, দুটাই যেহেতু বর্গ, তাহলে দুটা তলের 4 হিসাব করে টোটাল বর্গ কত ক্ষেত্রফল পেলাম, 8 বর্গ মিটার। এই টোটাল আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রফল আমরা পেয়েছি 32। তারপর পিরামিডের ক্ষেত্রফল পেয়েছি 16 এত থেকে এই তলটার হিসাব বাদ দিব, যেটা দুইবার হিসাব হয়েছে কত, 8, সেটা বাদ দিলে যেটা বের হবে সেটা কি আমার টোটাল স্থাপনাটির ক্ষেত্রফল। তো এই ম্যাথটা
খুব ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ বলে আমরা আলোচনার জন্য এই ম্যাথটাই সিলেক্ট করেছি। তো এই টাইপের আরও কয়েকটা ম্যাথ আছে অনুশীলনী, সেটা বাড়ির কাজ হিসেবে থাকবে। ইম্পর্ট্যান্ট টপিকস সেটা হলো যৌগিক ঘনবস্তুর সাথে আমরা আজকে পরিচিত হয়েছে এবং যৌগিক ঘনবস্তুগুলো কীভাবে তৈরি হয়, দুটি বা তিনটি ঘনবস্তুর সমন্বয়ে গঠিত ঘনবস্তুকে আমরা যৌগিক ঘনবস্তু হিসেবে জেনেছি এবং এর ব্যবহার আমরা এই ক্লাসে দেখব এবং ইন্টারমিডিয়েটে এর বিশদ ব্যবহার আছে। আশা করি ভিডিওটা সবাই ভালো করে দেখবে এবং বাড়ির কাজটি যথাযথভাবে সবাই দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। এই পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।